আজ রাস্তায় কত মানুষ, কত লোক, কারণ সুলতানপুরে চলছে এলাহি কাণ্ড। এক কথায় বলতে চলে ঝড় উঠেছে, ঝড় সুলতানপুরে। এখন যে দৃশ্যটি তোমরা দেখছো, এই দৃশ্যটি তোমরা দেখে যতটা না অবাক হয়েছো বা হচ্ছ, সেটা আমি সামনে থেকে দেখে তারও বেশি অবাক হয়েছিলাম। হ্যাঁ, শুনেছিলাম যে এই রকম কিছু একটা ঘটে, কিন্তু সেটা যে এইভাবে আমি সামনে থেকে দেখতে পাবো সেটা আমি আশা করিনি। কারণ এই যে দৃশ্যের সম্মুখীন আমি এটা হয়েছি, এটা হঠাৎ করেই। বাড়ি ফিরে দেখলাম যে অস্মির দুধ নেই। যিনি দুধ দিয়ে যান অস্মির জন্য প্রতিদিন, তিনি আজকে দিয়ে যাননি। অস্মিকে দুপুরের খাবারটা খাইয়ে দুধের জোগাড় করতে বেরিয়েছি। এই গ্রামেই একটা বাড়ি আছে, তোমরা জানো যে সেঙ্গাত মায়েদের বাড়ি, যাদের বাড়িতে গেলে কোনোদিনই আমি খালি হাতে ফিরি না। তাদের বাড়িতেই গিয়েছিলাম দুধের সন্ধানে। ওখানে গিয়ে দেখলাম ওনাদের বাড়ির পাশেই, এটাকে আমরা ক্লাবতলা বলি, মানে ওই কিরণময়ী পাঠাগার এখানটাকেই বলা হয়। তো এখানেতে এসে দেখলাম যে এই রকম কাণ্ড। হ্যাঁ, এটাই নিয়ম এই গ্রামের। বিগত কয়েকটা ভিডিও দেখে তোমরা তো বুঝতেই পারছো যে এখানেতে কি নিয়ম রীতি চলে। জানি এই দৃশ্যটিও তোমাদের ভালো লাগবে না, কিন্তু এই গ্রামের এটাই নিয়ম এবং এটাই এনাদের কাছে আনন্দ এবং উচ্ছ্বাসের একটা কারণ। এখানকার নিয়ম হলো, মায়ের দেহ খণ্ড খণ্ড করার পর সেই মায়ের যে দেহাংশ বা মায়ের যে দেহখণ্ডগুলি রয়েছে, তো সেইগুলোকে প্রথমেই বিসর্জন না করে, মানে মন্দিরের পিছনে যে পুকুরটিতে বিসর্জন করা হয়েছে তোমরা আগের দিনের ভিডিও দেখলে, সেটা করা হয়েছে একমাত্র প্রশাসনিক চাপে। আসল নিয়মটি হলো মায়ের ওই দেহাংশগুলি নিয়ে পুরো গ্রাম ঘোরা হয় এবং এইভাবে নাচতে নাচতে পুরো গ্রাম আনন্দ উচ্ছ্বাস করতে করতে নাচতে নাচতে মায়ের দেহাংশগুলি নিয়ে পুরো গ্রাম ঘোরা হয়, ব্যান্ড বাজনা বাজিয়ে, এবং তার সাথে ডিজেও থাকে। সমস্ত মানুষের এইভাবে আনন্দ উচ্ছ্বাস করার পর বিকেল 4টে হোক 5টা হোক, তারপরে যখন সবাই ক্লান্ত হয়ে যায় নাচানাচি করে আনন্দ উচ্ছ্বাস করে, তারপরে মায়ের মন্দিরের পিছনের পুকুরটাতে গিয়ে বিসর্জন করা হয়। কিন্তু এই বছর, মানে প্রত্যেক বছরই নাকি, মানে 12 বছর অন্তর যখনই বিসর্জন করা হয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, ওখানে অনেক পারমিশন নেওয়া হয়। তো এই বছর আর কি ওনারা বলে দিয়েছিলেন, স্ট্রিক্টলি মানা করে দিয়েছিলেন, মায়ের দেহাংশ নিয়ে এইরকম পুরো গ্রাম ঘোরা নাচানাচি এই সমস্ত কিছু চলবে না। মানে একদম দেহাংশ টুকরোগুলিকে বিসর্জন, মানে মায়ের যে মূর্তি সেটা ভাঙার পর দেহাংশগুলিকে নিয়ে সাথে সাথে মায়ের পুকুরেতে বিসর্জন করে দিতে হবে। সেই রকমই ম্যাক্সিমাম করা হয়েছিল, কিন্তু শুধুমাত্র কয়েকটা টুকরো, যেমন সরস্বতীর মাথা এবং বিশেষ করে মা কালীর মাথা, তো এই মাথাগুলো এবং যে যা টুকরো পেয়েছিল আর কি হাতে, সবাই তো প্রশাসনের কথা শুনবে না, আর প্রশাসন কতই বা মানুষকে সামলাবে। এখানে লক্ষাধিকের উপর মানুষ রয়েছে, সবাইকে কন্ট্রোল করা সম্ভব না। তাতেই প্রচুর পুলিশ এসেছিলো, প্রচুর পুলিশ দ্বারা চারিদিকটা ঘিরে ফেলা হয়েছিল, পুরো মানে পুলিশের চাদরে মুড়ে দেওয়া হয়েছিল বলতে পারো। তো তারপরেও আর কি কিছু কিছু, কেউ সাপ, কেউ এটা, কেউ ওটা নিয়ে, মেনলি দুটো জিনিসই আমরা খেয়াল করতে পেরেছিলাম, সেটা হচ্ছে সরস্বতীর মাথা এবং মা কালীর মূর্তির আর কি মাথা। তো সেগুলোকে নিয়ে পুরো গ্রাম ঘোরেনি। ওই সামনের দিকে একটা শিব মন্দির আছে, তো সেখানে একটুখানি ছোট জায়গা আছে, ছোট বলতে একটু বড়ই জায়গা, দুটো খামার একসাথে মিলিত হলে বেশ অনেকটাই জায়গা হয়। তো সেখানে ডিজের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে দিয়ে 2 ঘন্টা ধরে ওরা ডিজেতে নেচেছে, তারপরে গিয়ে বিসর্জন করেছে। এখন সেটাই চলছে, মানে সেই ডিজের স্থান কি আর কি যাওয়া হচ্ছে। তারপর এখানটা একটা দেখলাম যে এখানে যে সমস্ত ছেলেরা নাচছে, বেসিক্যালি এখানেতে সমস্ত ছেলেরাই নাচছে, মেয়েরা শুধু জড়ো হয়ে আর কি এক জায়গাতে দেখছিল। তো জামা ছেঁড়াছিঁড়ি, আবার আর এক জিনিস দেখলাম, তোমাদের দাদাভাইও কিন্তু এর মধ্যে ছিল। তো দেখলাম কি, মানে ছেলেগুলো যে সমস্ত জামাগুলো পরেছিল, কারোর গায়ে একটাও জামা থাকেনি, একের পর এক জামা ছিঁড়তে শুরু করে আর সেই জামাগুলোকে হাওয়ার মধ্যে উড়িয়ে দিচ্ছিল। মানে এটাই নাকি ওনাদের আনন্দ, ওই যে মা কালীর মাথা। হ্যাঁ, এটা একদমই মানে ভালো লাগার দৃশ্য নয়, সেই জন্য অনেকেই রেগে গিয়েছিল। মানে তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখছো, তোমরা তো রেগে যাবেই, এবং যারা সামনে ছিল তারাও অনেক অনেক রেগে যাচ্ছিল, অনেক কথা বলছিল। কিন্তু ওই দেশ কি বলে না, একটা কথা আছে কি, যে দেশে যেমন আচার সেই রকম আর কি। তো এখানের এটাই নিয়ম, এইভাবেই চলে আসছে, পরিবর্তন হবে কি হবে না জানা নেই। তবে যেমন এখন তোমরা দেখছো এই বছর তাই হয়েছিল, পরের 12 বছর পর কি হবে না হবে জানা নেই, কিন্তু এই বছর এটাই হলো। আমিও জীবনে প্রথমবার দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। অবশ্যই আমি জানি এটাও তোমাদের জীবনে প্রথমবারই দেখা।
কিছুক্ষণ ওখানে থাকার পর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে দেখলাম যে প্রায় অনেকেরই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি শুধুমাত্র এই যে কয়েকজন খাচ্ছে এনারাই, তারপরে আমরা ঘরে কয়েকজন আছি তারাই বসে পড়বো। এই যে আমার শাশুড়ি মা এখন আমাকে বলছেন আমাকে খেতে বসে পড়ার জন্য। তো আমি বললাম যে একটু পরেই বসি, মানে আমি বলছিলাম যে সবার খাওয়া হয়ে যাক তারপরে আমি বসবো। তারপর উনি বলেন যে ওরা এখন আসবে না। ওরা মানে হলো তোমাদের দাদা ভাই, আমার ভাগনা মানে হলো আমার যে ননদ আর কি, ওনার ছেলে আর এক দেওর। তো ওরা তিনজনে এখন নিজের তালে তালে খুব নাচছে, ওরা এখন আসবে না, তো ওদের জন্য অপেক্ষা করে লাভ নেই। সবাইকে একসাথে খেতে দেখতে এবং সবাই এসেছে পরিবারের, মানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে সমস্ত আত্মীয় স্বজনরা, আমার তরফ থেকে সমস্ত আত্মীয় স্বজনরা, সবাইকে দেখে এত ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলবো। এরপর খেতে বসে পড়বেন। তুমি একে কিন্তু ভালো করে খেতে দেবে, কিন্তু খাইনি খাইনি আর একে একদম দেবে না। সবার শেষে আমরা এখন খেতে বসেছি। সবার শেষে বলতে ওই তিনজন কিন্তু এখনো খেতে বাকি আছে, তাদের কথা বাদ দাও, তারা এখন ডিজের তালে তালে এখন নৃত্য পরিবেশন করছে সেখানে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের মেনু কি হয়েছিল। অশ্মির অন্নপ্রাশনের থেকেও ভালো মেনু হয়েছিল। অশ্মির অন্নপ্রাশনের সময় আমরা এতটা মেনু করতে পারিনি, কারণ পুরো রেসপন্সিবিলিটিটা তোমাদের দাদা ভাইয়ের ছিল। দাদা ভাইয়ের পাশে কিন্তু সেরকমভাবে কেউ ছিল না। কিন্তু এই যে অনুষ্ঠানটা তোমরা 4 দিন ধরে দেখছো, এটা আমার শ্বশুরমশাই এবং অশ্মির বাবা সবাই মানে পুরো বাড়ি থেকে আর কি সমস্তটা কন্ট্রিবিউট করে হচ্ছে, তো সেই জন্যই এত কিছু করা সম্ভব হয়েছে। প্রথমেই ছিল বেগুনি, তারপরে ছিল ফ্রায়েড রাইস, তারপরে ছিল চিকেন কষা। তবে আজকে এত কিছু হওয়া সত্ত্বেও আমার খিদে বিন্দুমাত্র নেই, তো সেই জন্যই অল্প অল্প করে সব কিছু নিয়েছিলাম। যখনই আর কি কেউ খেতে দিতে আসছিল তখনই বলছিলাম আমাকে নামমাত্র দিও। তারপরে ছিল সাদা ভাত, তারপরে ছিল আলু পোস্ত এবং তার সাথে ছিল ভেজ ডাল। ভেজ ডালটা অবশ্য আমি খাইনি, তবে মিশই করে গেছি বলতে পারো, কারণ আজকে যে সমস্ত রান্না হয়েছে তার মধ্যে ভেজ ডালটা সব থেকে খেতে ভালো হয়েছিল। আমি পরে যখন খেয়েছিলাম তখন ভাবছিলাম সেদিন কেন খেলাম না। তবে একদিকে ভালোই হয়েছে, খিদে ছিল না তো খিদের সময়তে খাইনি, একদিকে ভালোই হয়েছে, খিদে না থাকলে না খাওয়াই ভালো। তবে কিন্তু ভেজ ডালটা সত্যি দারুণ হয়েছিল। সমস্ত কিছু সবজি ড্রাই ফ্রুটস দিয়ে করেছিল, ঘি দিয়ে করেছিল, অসম্ভব সুন্দর। অশ্মির এখানে মনটা একটু খারাপ, কেন অশ্মি সবসময়তেই বলছে ঠাকুরটা ভেঙে দিয়েছে, মা কালীকে ভেঙে দিয়েছে, জলে ভাসিয়ে দিয়েছে। ওই যে ঠাকুরকে ভেঙেছে সেটা কিন্তু এই শিশু মনটাতেও প্রভাব পড়েছে। তোমাদের সাথে সাথে ওরও ভালো লাগেনি। অশ্মিকে বসিয়েছি, অশ্মিকে আগে অবশ্য আমি খাইয়ে দিয়েছি, কিন্তু ওই যে বাচ্চা ছেলে ও সেই বলছে কেনাতে বসবে, ওরও একটা প্লেট চাই, ওর প্লেটে ওর খাবার চাই, তো এই জন্য অল্প অল্প টুকিটাকি দিচ্ছিলাম। খাইনি সেরকম কিছুই না, শুধু একটুখানি টুকিটাকি মুখে দিচ্ছিল। এই যে মাটন চলে এসেছে, এই মাটনটার জন্যই আমি ডালটা নিইনি, কারণ আমি জানি মাটনটাতে গ্রেভি আছে, আবার ডাল নেবো মাটনের গ্রেভি আছে, তো সেই জন্য আর কি অত হজবরল খেয়ে লাভ নেই। তবে তোমরা জানো বিয়ের আগে আমি মাটন একদম পছন্দ করতাম না, একদমই না। মাটনের গন্ধটা আমার জাস্ট সহ্য হতো না, কিন্তু সেই মেয়ে আজকে মাটন খাচ্ছে, সেই সমস্ত ক্রেডিটটাই যায় তোমাদের দাদা ভাইয়ের ওপরে। কারণ তোমাদের দাদা ভাই আমাকে বহু বকাঝকা করে, অনেক ট্রিক্স ফলো করে, এটা ওটা করে আমাকে এই মটন খাওয়ানোটা শিখিয়েছে বা ধরিয়েছে বলতে পারো। বিয়ের আগে শুধুমাত্র আমার ছোটো মাসিমণি রান্না করতো, সেই ছোটো মাসিমণির রান্না মাটন রান্না সেটাই আমি একমাত্র খেতাম। কেন জানি না আমার ছোটো মাসিমণি এত সুন্দর মাটন রান্না করে বা করতো, আমার এতটুকু গন্ধ লাগতো না, আমার এত খেতে ভালো লাগতো। ওই শুধুমাত্র মাসিমণির হাতে রান্না ছাড়া আমি মাটন জীবনেও খেতাম না, বরঞ্চ পাশে রান্না হলেও আমার খুব কষ্ট হতো। তো এই যে তারপরে এলো চাটনি, তারপরে পাঁপড়। চাটনিটা অসম্ভব সুন্দর বানিয়েছিল, খেজুর, কিশমিশ, কাজু বাদাম, আমসত্ত্ব এই সমস্ত কিছু টমেটো দিয়ে এটা ওটা দিয়ে বানিয়েছিল। কিশমিশটা খুব সুন্দর বানিয়েছিল। অশ্মি এখানে পাঁপড় খাচ্ছে,
তারপরে চলে এলো এখানে টক মিষ্টি দই। এই দইটা খুব প্রিয়। এই দইটা আজকে বলে না, আজকে এরকম যজ্ঞ বাড়ি হচ্ছে বা অনুষ্ঠান বাড়ি হচ্ছে বলে না, তোমাদের দাদাভাই যখনই টক দই বাড়িতে নিয়ে আসে বা দই বাড়িতে নিয়ে আসে তখনই কিন্তু এই টক মিষ্টি দইটাই নিয়ে আসে। কিন্তু আজকে টক মিষ্টির এই দইটা একটু গন্ডগোল হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই সেই জন্য প্রচণ্ড রেগে গিয়েছিলো যে কেন এরকম দইটা হবে। তো যাই হোক, আর কি অর্ডারে দই দেওয়া হয়েছিল, দোকান থেকে যেমন পাঠিয়েছে সেরকমই তো হবে। তারপরেই ছিল রসগোল্লা, সাদা ধবধবে মিষ্টি তুলতুলে রসগোল্লা। এই রসগোল্লা যে দোকান থেকে নেওয়া হয়েছিল সেটা নাকি এখানকার ফেমাস রসগোল্লা, যেটা আমার শ্বশুরমশাই এবং তোমাদের দাদাভাই দুজনই খুব পছন্দ করে। এই যে তোমাদের অস্মি মিষ্টি খাচ্ছে, অস্মি এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু। অস্মিকে যখনই আমি রসগোল্লা দিই রসটা একটু চিপেই দিই, কারণ তোমরা জানো রসগোল্লার রস কতটা খতরনাক। বাচ্চার গলায় একবার আটকালে তাহলে আর দেখতে হবে না। কিন্তু উনি এতটাই দুষ্টু, আমি রসটা চিপে দিলে হবে না, ও নিজে রস চিপে মিষ্টি খাবে। আচ্ছা তাই খাক। তারপরে খাওয়া দাওয়া শেষে অস্মি এখন ওর দাদুর কাঁধে চেপে কোথায় যাচ্ছে বলো তো? ও দাদু বলছে চল খেপি চল। হ্যাঁ, আমার দাদুও আমাকে খেপি বলে ডাকতো, আর অস্মির দাদুও অস্মিকে খেপি বলে ডাকে। অস্মির দাদু যখন অস্মিকে খেপি বলে ডাকে আমার তখন প্রত্যেকটা মুহূর্তে আমার নিজের দাদুর কথা মনে পড়ে। বলে যে চল, ওখান থেকে ডিজে হচ্ছে, তোর বাবা নাচছে, দেখবি চল। আমি বলি যে থাক, যেতে হবে না, ওখানে এত লাউড মিউজিক বাজছে। তো দাদু নাতনির সম্পর্ক, দাদুর ইচ্ছা হয়েছে যে নাতনিকে দেখাবে, সেখানে আমি বেশি কিছু বলতেও পারি না বা বলতেও চাই না। কিন্তু অস্মি দেখলাম যে আমাকে ছাড়া যাবে না, মা করে কাঁদছিল। এদিকে ও দাদুর ইচ্ছা ওকে একবার নিয়ে যাবে, সেই জন্য আমিও সাথে চললাম। আমি জানতাম অস্মি বেশিক্ষণ ওখানেতে থাকবে না, তো যখনই বুঝতে পারলাম ওর অস্বস্তি হচ্ছে সঙ্গে সঙ্গে ব্যাক টু হোম। আমরা ওখানে জাস্ট কয়েক সেকেন্ড ছিলাম, একটা মিনিটও থাকিনি। ওই যে দূরে তারেতে তোমরা দেখছো যত রাজ্যের জামাগুলোকে ছিঁড়েছে আর ওই তারেতে ঝুলিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তোমাদের মতামত, আমি অপেক্ষায় থাকবো। চলো বাই।